মায়ের কাছে যাওয়ার আকাঙ্ক্ষা থাকলেও রাজনৈতিক বাস্তবতা এটি একক সিদ্ধান্তের বিষয় নয় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুক স্ট্যাটাসে মায়ের রোগ মুক্তির জন্য দোয়া চেয়ে তারেক রহমান জানান, গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগ মুক্তির জন্য দেশ জুড়ে দলমত নির্বিশেষে সবার দোয়া চলছে বলেও উল্লেখ করেন তিনি। স্ট্যাটাসে আরও বলেন, রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলেই স্বদেশ প্রত্যাবর্তনের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশাবাদী তারেক রহমানের পরিবার। ছোট ছোট ভূমিকম্প হতে পারে বড় কম্পনের পূর্ব লক্ষণ, এমন মত দিয়ে ভূতত্ত্ববিদ ও বুয়েট বিশেষজ্ঞরা বলছেন, এখনই সর্বাত্মক প্রস্তুতি নেওয়া জরুরি। হাসান মাহমুদের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। বাংলাদেশের অভ্যন্তরে অন্যতম শক্তিশালী ভূমিকম্প হয় 1822 ও 1818 সালে। এই ভূমিকম্পের মাত্রা সিলেটে হয়েছিল 7.5 আর শ্রীমঙ্গলে হয়েছিল 7.6 মাত্রা। গেল 120 থেকে 125 বছরে মাঝারি ও বড় মাত্রার প্রায় শতাধিক ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এসবের মধ্যে 7 বা তার চেয়ে বড় মাত্রার ভূমিকম্পের সংখ্যা খুব বেশি নয়। দুটাই নয়, কারণ 500 বছর পর হলে আপনি বড় ভয়াবহ। হ্যাঁ, কারণ আপনি একটু আগে আপনি বলছিলাম যে 7 ম্যাগনিটিউড মোটামুটি 100 থেকে 150 বছর পর আসে। 8-এর উপরে হয়ে গেলে সেটা 250 থেকে 300 বছর, আর 9 হলে আপনাকে টাইমটা আরও বেশি। আমরা 500 ইয়ার্স মানে 7 আমাদের 1930 সালে হচ্ছে, 1885 সালে হচ্ছে, 1908 হচ্ছে। তার মানে ওইটা যদি আমি বলি 100 বছর থেকে 150 বছর, সেই সাইকেলটা আমরা পড়ে গেছি। ভূতাত্ত্বিক কাঠামো অনুযায়ী বাংলাদেশ 3টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। উত্তরে তিব্বত প্লেট, পূর্বে বার্মা সাবপ্লেট এবং পশ্চিমে ইন্ডিয়ান প্লেট। এগুলোর বিস্তৃতি 3500 কিলোমিটার। দেশের ভেতর দিয়ে যাওয়া ইন্ডিয়ান বার্মা টেকটনিক প্লেটে গেল 100 বছরেও কোনো বড় ভূমিকম্প হয়নি। তাই এই প্লেটে জমেছে দীর্ঘদিনের সঞ্চিত শক্তি। ঐতিহাসিক যে ভূমিকম্পগুলো সংঘটিত হয়েছে সেইটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে আমাদের এই সিলেট থেকে কক্সবাজার এই অঞ্চলগুলোতে 1000-2000 বছর হচ্ছে ভূমিকম্পের ফিরে আসার সময়কাল। এখানে যে পরিমাণ শক্তি জমা হয়েছে তাতে 8 মাত্রার অধিক পরিমাণ ভূমিকম্প যে কোনো সময় সংঘটিত হতে পারে। তো এখন ভূমিকম্পের ঝুঁকির দিক দিয়ে বাংলাদেশ অন্যতম স্থানে রয়েছে। ছোট ছোট ভূমিকম্পগুলা এটা পূর্ব লক্ষণ, যেটা হচ্ছে ফোর শক আমরা বলে থাকি, তারপরে মেইন শক, তারপরে হচ্ছে আফটার শক। ইতিহাস ঘেটে জানা যায় 1762 সালে মিয়ানমার থেকে টেকনাফ পর্যন্ত প্রায় 400 কিলোমিটারের যে ফল্ট লাইন, তাতে 8.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছিল, যার ফলে সেন্ট মার্টিন দ্বীপ 3 মিটার উপরে উঠে আসে। গবেষকরা বলছেন, সাম্প্রতিককালে যে ভূমিকম্প হচ্ছে ছোটোখাটো, তা বড় ভূমিকম্পেরই বার্তা দিচ্ছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির 2 গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বিকেল 3টায় আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা প্রচার ও ধানের শীষের পক্ষে জনসভার আয়োজন করা হয়। এদিকে বোয়ালমারী উপজেলা বিএনপির সহসভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের নেতৃত্বদানকারী এস.এম. খসবুর রহমান খোকনের নেতৃত্বাধীন গ্রুপ গত 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে তাদের উপরে হামলা ও নবগঠিত বিএনপি কমিটির বাতিলের প্রতিবাদে একই সময়ে একই স্থানে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। পাল্টাপাল্টি এই কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন 144 ধারা জারি করে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসির উদ্দিন। সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শনে এসে একথা জানিয়ে তিনি বলেন, ভোট আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। সিইসি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনোই পুরোপুরি ভালো ছিল না, তবে সার্বিকভাবে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চায় ইসি। গণভোট নিয়ে এখনও প্রচার শুরু হয়নি জানিয়ে সিইসি বলেন, সরকার ও ইসি গণভোট নিয়ে ব্যাপক প্রচার চালাবে। সকাল 8টায় রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং কার্যক্রম শুরু হয়, চলে দুপুর 12টা পর্যন্ত। 2টি ব্যালটে এই ভোট অনুষ্ঠিত হয়। সাদা কালো রঙের ব্যালটে জাতীয় নির্বাচনের ভোট দেয় ভোটাররা, আর গোলাপি রঙের ব্যালটে দেয় গণভোট। ভোটারদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছে কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই ভোট দিচ্ছে তারা, আবার অনেকেই বলছে গণভোট নিয়ে কিছুই জানে না তারা,
তবে দুটি ভোট দিতে গড়ে সর্বোচ্চ 1 মিনিট সময় লাগে। অতীতে রাজনৈতিক প্রভাবেই সংকটে পড়েছে ব্যাংক খাত। ভবিষ্যতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে বাংলাদেশ ব্যাংককে স্বায়ত্তশাসন নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি একথা বলেন। সুশাসনের কারণেই ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে বলে দাবি করেন তিনি। ব্যাংকটি 10,000 কোটি টাকা ঋণ সরকারকে ফিরিয়ে দিয়েছে বলেও জানান তিনি। বলেন, বাজার স্থিতিশীল করতে প্রয়োজন সরকারের নীতিগত সিদ্ধান্তের পরিবর্তন। রমজানকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কোনো শঙ্কা নেই আমদানিতে। প্রতিটি পণ্যের আমদানি বেশি হয়েছে বলেও মনে করেন গভর্নর। ডলারের কোনো সংকট নেই বলে উল্লেখ করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। 35% ঋণ খেলাপিকে অকল্পনীয় বলেও মন্তব্য করেন আহসান এইচ মনসুর। ধাপে ধাপে ব্যাংকিং খাতের সকল সমস্যা সমাধান করা হবে বলে আশাবাদ তার। আমরা 14টা ব্যাংকের বোর্ড ভেঙে সেখানে সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছি এবং রেজাল্ট আমরা পাচ্ছি। আমরা যদি দেখি ইসলামী ব্যাংকের যে দুরবস্থা ছিল সেখান থেকে ইসলামী ব্যাংক আজকে কোথায় ঘুরে দাঁড়িয়েছে। আমরা ইসলামী ব্যাংকে 10,000 কোটি টাকা লোন দিয়েছিলাম, তারা সেই লোনটা 10,000 কোটি টাকা ফেরত দিয়ে দিয়েছে। কিসের বদলতে? গুড পারফরমেন্স, গুড গভর্নেন্স, আর তো কিছু না। ভোলায় ফসলি জমি দখল করে ইটভাটা নির্মাণ ও মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী মালিকদের বিরুদ্ধে। শুধু তাই নয়, কয়লার পরিবর্তে খরচ কম আর সহজে পাওয়া যায় বলে পোড়ানো হচ্ছে মাটি। ইটভাটার কালো ধোঁয়ার সাথে মিশে যায় সাধারণ মানুষের আর্তনাদ। নামমাত্র অভিযান আর জরিমানা করেই দায়িত্ব শেষ করেছে জেলা প্রশাসন আর পরিবেশ অধিদপ্তর। ভোলা থেকে আফজাল হোসেনের পাঠানো রিপোর্ট। 3.5 গাড়ি জমিন কিনে আমি আইতে চাইছি, আমার 1 ঘন্টা জমিন নাই রে বাবা, আমি এই নারীর বুক ফাটা আর্তনাদ বলে দিচ্ছে লোকালয়ে গড়ে ওঠা অবৈধ ইটভাটার মালিকদের দ্বারা কতটা নির্যাতিত হয়েছেন তিনি। এদের আর্তনাদ যেন মিশে যায় ইট পোড়া কালো ধোঁয়ার সাথে। দ্বীপজেলা ভোলার চারপাশটায় মেঘনা ও তেঁতুলিয়া নদী বেষ্টিত। একই সাথে এখানে সরকারিভাবে করা বনায়নের সংখ্যাও কম নয়। বৈধ অবৈধ মিলিয়ে শতাধিক ইটভাটা রয়েছে এই জেলায়। ইটভাটা করার ক্ষেত্রে লোকালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও বনায়ন এলাকা বাদ দেওয়ার কথা থাকলেও এখানকার চিত্রটা ভিন্ন। বৈধ অবৈধের তোয়াক্কা করে না অনেকেই। ইটভাটার জ্বালানি হিসাবে কয়লা ব্যবহারের কথা থাকলেও কাঠ ব্যবহার করছেন ভাটার মালিকরা। শুধু তাই নয়, ভাটার আশপাশের জমি দখলের অভিযোগও আছে মালিকদের বিরুদ্ধে। হুমকি দিয়ে আপনার জায়গাতে আমাকে উঠিয়ে দিব, ঘরে জায়গা দিয়ে দিতাম। ওনার শক্তি দিয়ে এই জমিটা উনি আজকে দীর্ঘ 5 থেকে 6 বছর দখল করে খাইতেছে। পাশাপাশি উনি ওই জমি থেকে রাতে আধারে আপনার মাটিও কাইটা নিয়ে গেছে। পরিবেশ এলাকারা ঝামেলা করে, প্রতি বছর 3 লাখ 4 লাখ টাকা নেয়। যারা অবৈধভাবে মানুষের জমি, ফসলের জমি দখল করে ইটভাটা মাটি নেয়, সে ব্যাপারে আমাদের সমিতির কোনো কিছু করার নাই। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। কৃষি জমি আমাদেরকে রক্ষা করতেই হবে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার জন্য। তো এই বিষয়ে যে আইনগত বিধান আছে, যে আইন আছে ইট পণ্য নিয়ন্ত্রণ আইন, এই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। এবছরও একই পদ্ধতি থাকবে, যেগুলো শিক্ষা প্রতিষ্ঠানের কাছে বা আবাসিক এলাকায় কাছে জনবসতি আছে অবৈধ ইটভাটা, এগুলো আমরা ভেঙে দেব। অবৈধ ইটভাটার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান স্থানীয়দের। একই সাথে বৈধ ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার না করারও দাবি তাদের। এনটিভি নিউজ ডেস্ক। ক্ষমতায় গেলে $1 ট্রিলিয়ন অর্থনীতির ঘোষণা দিয়েছে বিএনপি। 18 মাসের মধ্যে 1.5 কোটি চাকরির নিশ্চয়তাও দিচ্ছে দলটি। আর খাতভিত্তিক অর্থনৈতিক রূপরেখা তৈরি করেছে জামায়াতে ইসলামী। 2040 সালের মধ্যে $1 ট্রিলিয়ন প্লাস অর্থনীতির চিন্তা করছে তারা। সকালে রাজধানীতে বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে এমন প্রস্তাবনা তুলে ধরে রাজনৈতিক দলগুলো। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে বিস্তারিত। দেশের আর্থিক খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা, নীতি নির্ধারণ ও সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন। এতে অংশ নেন আর্থিক খাতের নীতি নির্ধারক, রাজনীতিবিদ, গবেষক, উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। সম্মেলনে উঠে আসে আর্থিক খাতের নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও প্রতিবন্ধকতা। বিএনপি আগামীতে ক্যাপিটাল মার্কেটে বিশেষ গুরুত্ব দিতে চায় উল্লেখ করে দলটির সিনিয়র নেতারা বলছেন, তাদের সময় পুঁজিবাজার ও ব্যাংকিং খাতে কোনো কেলেঙ্কারি বা ধস নামেনি। $1 ট্রিলিয়ন ইকোনমি জাতিকে প্রমিস করেছি, আমি সেটা পুনরাবৃত্তি করছি এখানে। ইনশাআল্লাহ উইল গো ফর
আমরা যাব 1 কোটি জবের প্রতি, এবং 1 কোটি জব ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আমরা কিন্তু ওয়ার্কআউট করেছি কোন সেক্টরে, কোন সেক্টর থেকে কত এমপ্লয়মেন্ট হবে, এর বিপরীতে বিনিয়োগ কী করতে হবে সেটাও আমরা ওয়ার্কআউট করেছি। তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলোতে যে হাজার হাজার মানুষ কাজ করছে, সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম কিছুক্ষণ আগে, তারা যাবে কোথায়? এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন? আমি মনে করি বিষয়টা আমাদেরকে আবারও ভেবে দেখা উচিত। জামায়াতে ইসলামীর আমিরের দাবি, তার দল ন্যায্যতা ভিত্তিক অর্থনীতি চায়। আগামী 15 বছরে তাদের অর্থনৈতিক রূপরেখাও তুলে ধরেন তিনি। সার্টিফিকেট প্রোডাকশনের এডুকেশন নয়, প্রফেশনাল এডুকেশন দিতে হবে। প্রত্যেকটি মানুষ হবে এক একটা রিসোর্স পার্সন। একজন কৃষক হলে সেও হবে একজন স্কিল কৃষক। কৃষি হবে আমার ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা গড় হবে একটা ইন্ডাস্ট্রির হাব। যদি একটা হেলদি এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ সবাই কমফোর্ট জোনে চলে আসবে। অতীতে রাজনৈতিক প্রভাবে সংকটে পড়েছে ব্যাংক খাত। ভবিষ্যতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে বাংলাদেশ ব্যাংকে স্বায়ত্তশাসন নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। আমরা 14টা ব্যাংকের বোর্ড ভেঙে সেখানে সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছি এবং রেজাল্ট আমরা পাচ্ছি। আমরা যদি দেখি ইসলামী ব্যাংকের যে দুরবস্থা ছিল, সেখান থেকে ইসলামী ব্যাংক আজকে কোথায় ঘুরে দাঁড়িয়েছে। আমরা ইসলামী ব্যাংকে 10,000 কোটি টাকা লোন দিয়েছিলাম, তারা সেই লোনটা 10,000 কোটি টাকা ফেরত দিয়ে দিয়েছে। কিসের বদলতে? গুড পারফরমেন্স, গুড গভর্নেন্স, আর তো কিছু না। সম্মেলনে নিজ নিজ দলের অর্থনৈতিক রূপরেখা তুলে ধরে এনসিপি ও গণসংহতি আন্দোলন। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে, তবে নির্বাচনকালীন সময়ে সার্বিক নিরাপত্তা পরিবেশ নিশ্চিত করতে কমিশন দৃঢ় প্রতিজ্ঞ। রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা সরকারি বালিকা বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন শেষে তিনি একথা বলেন। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। উৎসব মুখর পরিবেশ, কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি। আমি তো জানি যে সামনের ফেব্রুয়ারিতেই নির্বাচন, আমি কিন্তু অত ক্লিয়ার না যে গণভোটটা সেটা কি। একজন ভোটারের একটা ভোট দিতে কত সময় লাগবে সেটা ক্যালকুলেট করা যাবে। তাছাড়া কেন্দ্রের আদার যে ত্রুটিগুলো যদি থাকে সেটা শনাক্ত করে নিরূপণ করতে পারবে কমিশন। গণভোট বলতে কি আমি দিয়েছি না, তারপরে যাইয়া দেখি দিয়া লই। জাতীয় সংসদ নির্বাচনের আগে নিজেদের প্রস্তুতির অবস্থা পরীক্ষা করতে এমন আয়োজন করেছে ইসি। যথারীতি প্রার্থী, ভোটার, অমোচনীয় কালি, স্বচ্ছ ব্যালট বাক্স এবং নির্বাচনের রিটার্নিং পোলিং এজেন্টদের দায়িত্ব পালন করছে সবাই। সুন্দর হচ্ছে ভোট, আমার মনে হয় এই নিয়মে চললে মনে হয় ভালো হবে। আমরা আশা করছি যে জাতীয় নির্বাচনে এই ধরনের পরিস্থিতি তৈরি যাতে না হয়। যারা ক্যান্ডিডেট হবে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে, তাদের মধ্যে যেন এই সৌহার্দ্যপূর্ণ অবস্থানটা থাকে। সুষ্ঠু পরিবেশের স্বার্থে ভোট কেন্দ্রের বাইরে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিতি আছে। প্রস্তুতি ভোটিংয়ের পুরো কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সিইসি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো নির্বাচনেই ত্রুটিমুক্ত ছিল না। পরিস্থিতি উত্তরণে নিবিড়ভাবে কাজ করছেন তারা। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো ইমপ্রুভ করে গেছে, অনেক ইমপ্রুভ করেছে। আমরা বিভিন্ন ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের সাথে খুব ক্লোজলি কাজ করছি। দেখেন, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ওয়াজ নেভার পারফেক্ট বলে তো লাভ নাই। চুরি, ছিনতাই, মারামারি এগুলো কি আগে ছিল না? আগেও তো ছিল। ওভারঅল এনভায়রনমেন্ট ফর পুলিং, এটা আমরা ইনশিওর করবো ইনশাল্লাহ। তিনি বলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হবে। গণভোট নিয়ে জনগণকে জানানোর বিষয়ে সবার সহযোগিতা চান। আজকে আমরা রিয়েল টাইম অ্যাসেসমেন্টটা করবো যে এটা ভোটিংয়ে কত লাগে। দরকার হলে আমরা ভোটের সেন্টার বাড়াবো, এখানে খরচটা নট মোর ইম্পর্টেন্ট নাও। হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের। ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন তফসিল হলে। ত্রয়োদশ সংসদ নির্বাচন উৎসব মুখর করতে সহযোগিতায় প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন। 2026 সালের নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য প্রস্তুতিটা সঠিকভাবে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তারপর গণতন্ত্রের উত্তরণ এবং ক্ষমতার পালাবদলের ক্ষেত্রে এই সময়টা খুবই তাৎপর্যপূর্ণ। আমরা আন্তর্জাতিক সকল পর্যবেক্ষককে বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি নির্বাচনটি দেখার জন্য। আমরা ইউরোপীয় ইউনিয়ন থেকে সবচেয়ে বড় একটি দল পাঠাবো। নির্বাচনের সার্বিক সহযোগিতার জন্য আমরা প্রস্তুত। বিপুল সংখ্যক গণমাধ্যমের উপস্থিতিতে কড়া নিরাপত্তা বেষ্টনীত হওয়া, শান্তিপূর্ণ এমন ভোটের চিত্র দেখে আগামীতে ভালো ভোটের বিষয়ে আশাবাদী ইসি। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা।
ফরিদপুরের সালতায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হয়েছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গোট্টি ইউনিয়নের বালিয়াবাজার এলাকার ৩টি স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে অন্তত ২০টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গোট্টি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে জাহিদ মাতুব্বর ও নুরু মাতুব্বরের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে উভয় পক্ষ কয়েক দফায় সংঘর্ষে জড়ায়। সকালে আবারও উভয় পক্ষ দেশীয় অস্ত্র, ঢাল, কাতরা, ভেলা, টেটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববাজারে সোনার দাম ২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী মাসে নীতি সুদ হার কমাতে পারে এমন আশায় বিনিয়োগকারীরা সোনায় বিনিয়োগ বাড়িয়েছেন, যে কারণে দাম বাড়ছে সোনার। বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্পট মার্কেটে শুক্রবার সোনার দাম 0.৪% বৃদ্ধি পেয়ে আউন্স প্রতি $৪,১৭৪.১৫ উঠেছে। 14 নভেম্বরের পর এটাই সোনার সর্বোচ্চ দর। সাপ্তাহিক হিসেবে দাম বেড়েছে 2.7%। বিশ্ববাজারে সোনার দাম বাড়লে দেশেও তার প্রভাব পড়ে। বর্তমানে দেশে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে 2,08,167 টাকা। গত অক্টোবরে সোনার দর 2,17,000 টাকায় উঠেছিল, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ দর। বিপিএল এর নিলামের আগে তালিকা থেকে বাদ গেছে জাতীয় দলে খেলা 2 তারকা ক্রিকেটার এনামুল হক বিজয়, মুসাদ্দেক হোসেন সৈকতের নাম। নিলামের ঠিক একদিন আগে তালিকায় দেখা গেছে সেখানে নেই বিজয় ও মুসাদ্দেকের নাম। দুজনই ছিলেন সি ক্যাটাগরিতে। এছাড়া আলাউদ্দিন বাবু, নিহাতুজ্জামান, শফিউল ইসলাম, মিজানুর রহমান, সঞ্জামুল ইসলামরাও বাদ পড়েছেন নিলামের তালিকা থেকে। এদিকে সি ক্যাটাগরিতে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে আলিস আল ইসলামকে। এদিকে বিপিএল এর সবশেষ আসরে বিজয় খেলেছিলেন দুর্বার রাজশাহীর হয়ে। অন্যদিকে মুসাদ্দেক ছিলেন ঢাকা ক্যাপিটালসে। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। ইফতেখার, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আর কি তথ্য আছে আপনার কাছে? রাইকা, আমরা কিছুক্ষণ আগে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার অসীম কথা বলেছেন গণমাধ্যমে। তিনি মূলত জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে। তবে উচ্চ রক্তচাপের যে বিষয়টি, সে বিষয়টি মূলত কিছুটা ভোগাচ্ছে বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে ডাক্তারদের বা চিকিৎসকদের একটু সমস্যা হচ্ছে বলেই তিনি জানিয়েছেন। এ বাদে দুপুরের দিকে বা দুপুর পর্যন্ত দলের বিভিন্ন নেতাকর্মীরা যারা ছিলেন তারা এসেছেন এবং তারা সকলেই মূলত দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে, যাতে করে বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য লাভ করেন। এবং বিএনপি নেতা কর্মীদের যেটি ভাষ্য, সেটি মূলত হচ্ছে যে গণতন্ত্রের স্বার্থেই মূলত তাদের গণতন্ত্রের স্বার্থে মূলত তাদের নেত্রী যিনি বেগম খালেদা জিয়া, তার আরোগ্য লাভ অতি জরুরি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, মূলত বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, তিনি মূলত বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন আওয়ামী ফ্যাসিস্ট আমলে, যখন তাকে বিতর্কিত মামলায় কারারুদ্ধ করে রাখা হয়েছিল। ঠিক সেই সময়টাতে অস্বাস্থ্যকর পরিবেশে থাকবার কারণে মূলত তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং সেটি এখন পর্যন্ত তাকে ভোগাচ্ছে। তো এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্যের আপডেট। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশে বিভিন্ন স্থানে বিশেষ দোয়ার আয়োজন করা হচ্ছে। দুপুরে নাটোরের নলডাঙ্গায় ডাক্তার নাসির উদ্দিন তালুকদার মহাবিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এ সময় দলের কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত ছিলেন। নওগাঁর পত্নীতলায় বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলে আয়োজন করা হয়। এই সময় চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফুর রহমান খান আজাদের উদ্যোগে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। শেখ হাসিনা নিরাপদে দেশের সম্পদ লুট করতে বেগম খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করতেন।
আর তাই তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে সব রকম চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে চট্টগ্রামে হাটহাজারী পৌরসভা মীরের খিল প্রাইমারি স্কুল মাঠে আমরা বিএনপি পরিবারের আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর নির্দেশনায় চট্টগ্রামে জুলাই আন্দোলনে শহীদ ও আহত যোদ্ধাদের জন্য একটি মানবিক সহায়তা অনুষ্ঠান এটি। পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সাথে সংঘর্ষের সময় প্রকাশ্যে গুলি করার ঘটনায় অভিযুক্ত যুবক তুষার মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে রাজশাহী রেঞ্জের পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, শুক্রবার রাতে তুষারের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়, তবে পলাতক থাকায় তাকে আটক করতে পারেনি। অস্ত্রধারীর রাজনৈতিক পরিচয় সম্পর্কে ডিআইজি জানান, কোনো রাজনৈতিক দল তাকে নিজেদের কর্মী হিসেবে স্বীকার করেনি, তার বড় পরিচয় সে একজন সন্ত্রাসী। সিলেটে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম। দুপুরে সিলেটে কোম্পানিগঞ্জে সিলেটে 4 আসনে জামায়াতি প্রার্থী জয়নাল আবেদিনের সমর্থনে ছাত্র ও যুব সমাবেশে তিনি বলেন, দাঁড়িপাল্লার প্রার্থীরা বিজয়ী হয়ে দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে কাজ করবেন। বলেন, ভারতীয় প্রেসক্রিপশনে নয়, নতুন বাংলাদেশে চলবে জনগণের ইচ্ছায়। এ সময় সিলেটে 4 আসনের সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন। 24শে জুলাই বিপ্লবে তরুণরা প্রমাণ করেছে তারা জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে। যদি আল্লাহ সহায় থাকে তারা অনেক কিছু করতে পারবে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। দুপুরে চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়ামে আইআইইসি এর 16তম টেক ফেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির দিক থেকে তরুণ অনেক এগিয়ে, তারা হাজারো মানুষের সামনে মাইকে দৃঢ়তার সাথে বক্তব্য দিতে পারে। এ সময় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী আজাদি, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ ইমাদুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে তাকবীর আহমেদ হত্যায় জড়িত 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। দুপুরে এক সংবাদ সম্মেলনে পিবিআই নারায়ণগঞ্জে পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ জানান, 25 নভেম্বর সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তাকবীর। পরদিন পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবনের নিচতলায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে নিহতের বাবা অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে সোনারগাঁয়ের লাঙ্গলবন্দ থেকে হারুন এবং সিদ্ধিরগঞ্জের ওয়াবদা কলোনি মোড় থেকে রফিকুলকে গ্রেফতার করে। লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে মহেন্দ্রনগরে দুর্ঘটনার কারণে 6 দিন ধরে সরাসরি যোগাযোগ বন্ধ থাকার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। দুপুরে শহরে মিশন মোড় এলাকায় তারা এই কর্মসূচি পালন করে। এ সময় আন্দোলনকারীরা বলেন, 24 নভেম্বর একটি পণ্যবাহী ট্রাক মহেন্দ্রনগরে নির্মাণাধীন সড়ক সেতুর পাশে তৈরি ডাইভারশন সড়কে উল্টে যায়। এতে একটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়, কিন্তু প্রশাসন এখন পর্যন্ত কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করেনি। শ্রমিকদের দৈনিক হাজিরা 700 টাকা প্রদান, পে কমিশনের ন্যায় মজুরি কমিশনের সুবিধা প্রদান সহ 4 দফা দাবিতে কর্মসূচি করছে চিনি কলের শ্রমিক কর্মচারীরা। সকালে কর্মস্থল ত্যাগ করে নাটোর চিনি কলের প্রধান গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে শ্রমিকরা। 4 দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রথম দিনে কর্মসূচি পালন করেছেন জেলা সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়ন। দুপুরে ঠাকুরগাঁও চিনি কলে জামতলাতে সুগার মিলস শ্রমিক কর্মচারীর ব্যানারে শ্রমিকদের সাথে নিয়ে কর্মসূচি পালন করা হয়। ওরাল ক্যান্সারের প্রধান কারণের মধ্যে রয়েছে ধূমপান, তামাকজাত দ্রব্য সেবন এবং মুখগহ্বরের দীর্ঘস্থায়ী সংক্রমণ। সকাল 9টা থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা একথা বলেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী। এছাড়াও বাংলাদেশ ওরাল ক্যান্সার সোসাইটির সভাপতি প্রফেসর ডক্টর মতিউর রহমান মোল্লা সেমিনারে উপস্থিত ছিলেন। ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বাড়াতে সিলেট অঞ্চলে বিভিন্ন কলেজ, কমিউনিটি ক্লিনিক ও গ্রামে স্বাস্থ্য বিষয়ক ক্যাম্প আয়োজনের বিশেষ পরিকল্পনার কথাও জানান বক্তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাকে উন্নত চিকিৎসার জন্য
বিদেশে নেওয়া প্রয়োজন, শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এভার কেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে পর্যালোচনা করছেন। তারা মনে করছেন বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন, তবে এই মুহূর্তে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা তার নেই। এদিকে এভার কেয়ার হাসপাতালে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভিড় না করতে অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব। সংবাদ সম্মেলনে ৫৫তম বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বর মাস জুড়ে বিএনপির কর্মসূচিও ঘোষণা করেন মির্জা ফখরুল। গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে বিদেশে নেওয়া প্রয়োজন, কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা, সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয়, তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। বিএনপির উদ্যোগে ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে বিশেষ কর্মসূচি বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো। জেলে বন্দী অবস্থায় বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, বেগম জিয়ার অসুস্থতা স্বাভাবিক নয়। এ সময় তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান। এদিকে শাহজাহানপুরে গণসংযোগ করেন তিনি। গণমিছিল ও সমাবেশে অংশ নিয়ে মির্জা আব্বাস বলেন, ভোটের জন্য একটি দল দাড়ি টুপি মাথায় রেখে সুন্নতের খেলাপ করে ভোট চাইছে। তিনি অভিযোগ করেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে দলটি। ধর্মকে বিক্রি করে, ধর্মকে বিকৃত করে একটি ভোটের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই দেশের নিরীহ ধর্মপ্রাণ মানুষকে এরা কিভাবে বিভ্রান্ত করছে। এরা কারা? এরা মওদুদিবাদে বিশ্বাস করে। এরা দাড়ি টুপি মাথায় রেখে সুন্নতের সঙ্গে বেয়াদবি করে, সুন্নতের খেলাপ করে ওরা ভোট পাওয়ার চেষ্টা করছে। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন। সভায় বৈদেশিক অনুদান রেগুলেশন সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। এই সংশোধনের ফলে এনজিও নিবন্ধনের নিয়ম এবং অনুদান অবমুক্তির শর্তগুলো সহজ হয়েছে। এছাড়া পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া উপস্থাপিত হয়েছে সভায়।